নমস্কার, এডুকেশন গ্রাউন্ড সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকে যে টপিকটি শুরু করব, তো তার পূর্বে তোমাদেরকে একজনের ছবি দেখাচ্ছি। তো দেখো, ইনি হচ্ছেন সোনাম ওয়াংচু। তোমরা থ্রি ইডিয়টস মুভিটিকে দেখেছো। তো থ্রি ইডিয়টস মুভিটিতে যে আমির খানের চরিত্র, যে যার চরিত্রে প্লে করেছিল আমির খান, তিনি হচ্ছেন এই সোনাম ওয়াংচু। তো এই সোনাম ওয়াংচু লাদাখের শিক্ষা ক্ষেত্র মানে শিক্ষাবিদ হিসাবে তিনি পরিচিত, এবং বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথেও তিনি যুক্ত, এবং লাদাখের শিক্ষাক্ষেত্রে তার অনবদ্য অবদানও রয়েছে। তিনি বর্তমানে 6ই মার্চ তার লাদাখের কিছু বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে একটি বিরোধ প্রদর্শন করছেন, এবং তার জন্য তিনি 21 দিনের একটি ক্লাইমেট ফাস্ট শুরু করেছেন। তো সেই 21 দিনের ক্লাইমেট ফাস্টে 18তম দিন এই শনিবার পূর্ণ হতে চলেছে। তো দেখো, 21 দিন ব্যাপী তার ক্লাইমেট ফেস্ট হচ্ছে। এখানে সরকার কি করছে, মানে কি কারণে এই সোনাম ওয়াংচু এই আন্দোলনে নেমেছে, এবং তারপর মেইন হচ্ছে দাবি কি, এবং তার সাথে তিনি কি শুধু একাই করছে না, এখানে দেখো বলতে গেলে তিনি কিন্তু একা করছেন, তার সাথে সে লাদাখের লোকাল যে তিনিও লাদাখেরই বাসিন্দা, এবং তার সাথে লাদাখের যে আরো জনগণ রয়েছে তারাও যুক্ত রয়েছে। এবং তার দাবি কি, এবং তার দাবির পরিপ্রেক্ষিতে সরকারের কি স্টেপ রয়েছে, তো সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো মেইনলি দেখো, লাদাখ কিন্তু 2019-এ লাদাখের সাথে সাথে জম্মু এবং কাশ্মীর একই সাথে কি হয়েছিল, ইউনিয়ন টেরিটরির তকমা পেয়েছিল। তো জম্মু এন্ড কাশ্মীর আলাদা একটি ইউনিয়ন টেরিটরি তকমা পেয়েছে, এবং লাদাখ আলাদাভাবে একটি ইউনিয়ন টেরিটরি তকমা পেয়েছে। তো এটা তাদের স্বাধীনতার পর থেকে 70 বছর ব্যাপী এটি একটি দাবি ছিল যে তাদের এই লাদাখ এবং জম্মু কাশ্মীর যেন ইউনিয়ন টেরিটরি তকমা পায়, এবং সেখান থেকে 370 যে একটি আর্টিকেলের ধারা ছিল, 370 আর 35 যে ধারা, সেটাকেও উইথড্রল করা হয় সরকারের দ্বারা। তো এই 370 এবং 35-এ এটা তাদেরকে কি, সেখানকার লোকেদেরকে কি স্পেশাল প্রভিশন দিত, মানে কি স্পেশাল তারা সুযোগ সুবিধা পেত, এবং তার পরবর্তীতে তার দাবি কি বর্তমানে। কেননা দেখো, সেই যে 370 এবং 35-এ তো তাদের দাবি ছিল সেটাকে উঠিয়ে নিয়ে তাদের রাজ্যকে যেন ইউনিয়ন টেরিটরি তকমা দেওয়া হয়। তো কেন্দ্র সরকার তো সেটা করেইছে 2019 সালে। তাহলে তার তাতে এখন বর্তমানে কি দাবি রয়েছে, তো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এখানে সর্বপ্রথমে ওয়াংচুর দাবি কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ওয়াংচুর দাবি কি, যে লাদাখ লাদাখকে সরকার সরকারের ইউনিয়ন টেরিটরি হিসেবে এন্টার করায় সেটা ফুলফিল করেছে সরকার, এটা মানছে সোনাম মঞ্চ সরকারের বিরুদ্ধে নয়। সোনাম মঞ্চ স্টেপ হচ্ছে সবার জন্য কাজ করা, সেখানকার নাগরিকদের জন্য কাজ করা। ঠিক আছে, তিনি সরকারের সমর্থনেই কাজ করেন, এবং সরকারের ভালো ভালো ইনিশিয়েটিভ গুলোকে তিনি অবশ্যই প্রেইজ করেন। এর পূর্বেও কিন্তু যখন করোনা চলাকালীন চায়নার বিরুদ্ধে যখন একটি প্রোটেস্ট, তিনি কিন্তু সর্বপ্রথম চায়না বয়কটের ডাক দিয়েছিলেন, এবং তা সমগ্র ভারতবাসী জনগণ কিন্তু সেটাকে মেনেছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে তিনি খুবই চিন্তিত, এবং সেটা নিয়েই তার এই আন্দোলন, কিন্তু সরকার সেটা নিয়ে কর্ণপাত করছে না। যদিও সেই যে মানে যেটা নিয়ে যেই বিষয় নিয়ে আন্দোলন, সেটা কিন্তু সরকারের দ্বারাই প্রপোজ করা, সরকার দ্বারাই আশ্বস্ত করা হয়েছিল যে সেটাকে দেওয়া হবে। তো দেখো এখানে কি বলছে, ওয়াংচুর প্রোটেস্ট কি নিয়ে আসলে, স্পিকিং ফ্রম লে আর্লিয়ার দিস মান্থ, এই মাসের প্রথমের দিকেই তিনি এই আন্দোলনের প্রোটেস্ট করেছিলেন। এই আন্দোলন কিন্তু ফার্স্ট টাইম না, এর পূর্বেও তিনি 5 দিনের এই ক্লাইমেট ফেস্টের একটা করার আয়োজন করেছিলেন, এবং তিনি মনস্থির করেছিলেন, কিন্তু সেই সময় ওয়েদার এতটাই মানে তার বান্ধব ছিল না, 1 বছর আগেকার ঘটনা। তো সেই সময় কিন্তু তাকে হোম অ্যারেস্টে রাখা হয়েছিল, যাতে তিনি সেরকম আন্দোলন না করতে পারেন, এবং তার শরীর যেন সেখানে মানে তার হেলথ ইস্যু যেন না দাঁড়ায়। তো মেনলি সরকার এখন তার সেই দেওয়া হচ্ছে কথা থেকে কেন ঘুরছে, সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কেন ঘুরছে কেন্দ্র সরকার। তো এই ভিডিও সব নিয়ে আলোচনা করব। তো তার এই প্রোটেস্টটাই হচ্ছে অ্যাপিল করা, যে তাদের যে লাদাখের যে লোক, সাধারণ লোক, তাদের জীবন যেন সিম্পল থাকে, এবং ডাইরেক্ট অ্যাপিল টু গভর্নমেন্ট টু ফুলফিল ইটস প্রমিস টু ইনক্লুড লাদাখ ইন দি 6th শিডিউল। সব ষষ্ঠ শিডিউলে মানে ষষ্ঠ তফসিলে যেন তাদেরকে এন্টার করায়। এটা তাদের দীর্ঘদিনের
দাবি, এবং সরকারও কিন্তু লাস্ট যে 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল এবং সেখানকার যে 2020-তে যে লোকাল বডি নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু তারা কথা দিয়েছিলেন এই 6th শিডিউলের ব্যাপারে, এবং তাদের ম্যানিফেস্টোতেও তারা উল্লেখও করেছেন। সেই ম্যানিফেস্টো তোমাদের দেখাবো। এবং রাজ্যের তকমা দেওয়া, সেটাও তাদের একটা দাবি। 6th শিডিউলের অন্তর্গত করা রাজ্যের তকমা দেওয়া, এবং সেখানকার যে নাগরিক, স্থায়ী নাগরিক, তাদের সাধারণ জীবন যাপনকে যেন হনন না করা হয়। মানে মেইনলি একটি ডেভেলপ 370 এবং 35-কে উজ্জ্বল করার মেন উদ্দেশ্য ছিল সেখানে ডেভেলপমেন্ট করা, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোন রকম সেখানকার জনগণের জীবনকে হানি না করে এবং ক্লাইমেটের কোনো ক্ষতি না করে উন্নয়নের একটা লক্ষ্য ছিল। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সেই দিকে লক্ষ্য না রেখেই এবং সেখানকার সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এবং ক্লাইমেটের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে না, এবং 6th শিডিউলকেও কার্যকরী করা হচ্ছে না। দীর্ঘ 3 বছর, মানে সেই ম্যানিফেস্টো পেশ হওয়ার 3 বছর পরেও এখনো পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। এখন দেখো যে ম্যানিফেস্টো, এটা হচ্ছে সেই 2019-এ বিজেপির দ্বারা, বর্তমান যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার দ্বারা পেশ করা ম্যানিফেস্টো। তো সেখানে দেখো এই যে 3 নম্বরে দেখো, ডিক্লারেশন অফ লাদাখ আন্ডার 6th শিডিউল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ট্রাইবাল এরিয়া। 6th শিডিউল মেনলি যে ট্রাইবাল এরিয়াগুলো আছে, ট্রাইবাল এলাকা, সেখানে মেনলি লাগু করা হয়। আমাদের নর্থ ইস্টের যে আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, এইসব জেলায় কিন্তু 6th শিডিউল লাগু রয়েছে। তো এই 6th শিডিউল আসলে কি সেটাই আমরা জানবো। এই 6th শিডিউল বা ষষ্ঠ তপশিল, এটা মেইনলি ভারতের কনস্টিটিউশনে, ভারতের সংবিধানের আর্টিকেল 244-এর অধীন রয়েছে এই 6th শিডিউল। এটার মেইনলি কি করে, যেই রাজ্যের 6th শিডিউল লাগু করা হবে সেই রাজ্য একটি অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করতে পারবে। এর ফলে কি হবে, তারা তাদের সেই লোকাল স্থায়ী বাসিন্দাদের দ্বারা 30 জনের মেম্বার গঠন করে, এবং গঠনের মাধ্যমে কি করবে, সেটারও টার্ম কি 5 বছরই থাকবে। লোকাল বডি যেহেতু গঠন করা হবে, এবং তারাই সেখানকার ল, রুলস, রেগুলেশন রিগার্ড দি ল্যান্ড, ফরেস্ট, ওয়াটার, এগ্রিকালচার, ভিলেজ কাউন্সিল, হেলথ, স্যানিটেশন, ভিলেজ অ্যান্ড টাউন লেভেল পলিসি, মানে সেখানকার গ্রাম এবং শহরের পর্যায়ে বিভিন্ন রকম স্যানিটেশন, হেলথ, গ্রামের কাউন্সিল, এগ্রিকালচার মানে চাষাবাদের ক্ষেত্রে, ফরেস্ট, ওয়াটার, তারপরে সেখানকার জমি জমার ক্ষেত্রে যে আইন কানুন, তারা সেই এডিসি গঠন করবে। দেখো এডিসি কি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলই কিন্তু সেই লকে তৈরি করবে। আর এটা আমি তোমাদেরকে বললাম যে বর্তমানে কিন্তু অলরেডি আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতে এই যে 6th শিডিউল লাগু রয়েছে, তারা কিন্তু এটা সুবিধা ভোগ করে। এখন দেখো আমাদের প্রশ্ন যে আমরা 370 নম্বর ধারা এবং 35 নম্বর ধারা যে উঠে গেছে, সেটা আসলে কি ছিল, সেটা এই রাজ্যগুলোকে কি সুযোগ সুবিধা দিত, এবং বর্তমানে 6th শিডিউলের যে দাবি সেটাই বা কি সুযোগ সুবিধা দেবে, তার মধ্যে কি তফাৎ হয়েছে। দেখো 370 নম্বর ধারা 17 অক্টোবর অন্তর্ভুক্তি হয়েছিল 1949 সালে। সেটা একটা, সেখানকার যে কাশ্মীরের, জম্মু এবং কাশ্মীরের যে রাজা ছিলেন, সেটা যেহেতু প্রিন্সলি স্টেট ছিল, সেখানকার যে হরি সিং বলে রাজা ছিলেন, তো তিনি আলাদা মানে স্বাধীন থাকতে চেয়েছিলেন। তো সেই সূত্রে, সেই মর্মে পাকিস্তান এবং ভারতের সরকারের সাথে কিন্তু একটি চুক্তিও স্বাক্ষর হয়েছিল যে তিনি স্বাধীন থাকবেন। তো সেখানে পাকিস্তানের সরকারও স্বাধীন সিগনেচার করা সত্ত্বেও সেখানে সাদা পোশাকের যে সেনারা রয়েছেন তারা হঠাৎই কাশ্মীরে অ্যাটাক করেন, এবং সেই সময়েই সেখানকার রাজা ভারতের সহযোগিতা চায়, এবং তখনই সেই যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়, কিন্তু তাকে একটি স্পেশাল পাওয়ার দেওয়া হয় 370 নম্বর ধারার মাধ্যমে, এবং 370 নম্বর ধারার মাধ্যমেই তাকে ভারতের যে কনস্টিটিউশন, সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়, এবং সেখানে তিনি স্পেশাল ক্ষমতা পান। তাদের নিজেদের সংসদের যে কনস্টিটিউশন তৈরি করার ক্ষমতা তাদের কাছেই থাকে, যাদের বিভিন্ন রকম যে ম্যানিফেস্টো তারা তৈরি করতে পারবেন তাদের সরকারের জন্য, নিজেদের জন্য, এবং বিভিন্ন রকম যে আইন কানুন তারা নিজেরা বলবৎ করতে পারবেন। দেখো ভারতভুক্তি সহ কোনো কেন্দ্রীয় আইন বলবৎ রাখার জন্য রাজ্যের মত নিলেই চলতো 370 নম্বর ধারায়, এটাই বলেছে। কিন্তু অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের একমত হওয়া আবশ্যক।
আর সেই ক্ষেত্রে কি হতো, 370 নম্বর ধারায় রাজ্য সংসদের ক্ষমতা সীমিতই ছিল। এবং 1947 সালে ব্রিটিশ ভারতে ভারত এবং পাকিস্তান বিভাজন করে ভারতের সংবিধানে আইন কার্যকর করা হয়। সেই সময়কাল থেকে ভারত মুক্তির বিষয়টি কার্যকরী। এবং যে 35A নম্বর ধারা রয়েছে সেটাও 370 নম্বর ধারার সাথেই যুক্ত, এবং 35A নম্বর ধারাটি 1954 সালে রাষ্ট্রপতির নির্দেশে কার্যকর হয়। এবং 35A অনুসারে জম্মু কাশ্মীরের বাসিন্দা বলতে কি বোঝায়, মানে সেখানকার জম্মু কাশ্মীরের কারা কারা বাসিন্দা সেই সংজ্ঞাকে প্রদান করে এই 35A ধারা। এবং সেখানকার যে সম্পত্তি সম্পর্কিত বিভিন্ন রকম রুলসও এই 35A ধারাই লাগু করে। এবং 35A ধারার মাধ্যমে কি হয়, যে বাইরের রাজ্য থেকে কেউ গিয়ে সেখানে জমি জমা কিনতে পারবে না এবং সেখানে স্থায়ী বাসিন্দা হতে পারবে না। এবং সেখানকার ভেতরকারও যদি কোনো মেয়ে অন্য রাজ্যে বিবাহিত হয়, তারাও কিন্তু সেখানকার কোনো যদি ফ্যামিলিগত কোনো প্রপার্টি থাকে সেই সব পরবর্তীতে পাওয়ার থেকে কিন্তু বঞ্চিত হবে। ঠিক আছে, এটাই এই দুটি সংবিধানের একটা কালো দিক ছিল। এবং একই দেশে থাকা সত্ত্বেও তারা আলাদা আলাদা আইনের কাজ ব্যবহার করত এবং ভারতের যে সংবিধানের নিয়ম থেকে অনেকটাই বাইরে ছিল। ঠিক আছে, ভারতের সাংবিধানিক নিয়ম নিষ্ঠা থেকে। তো এটাই ছিল সেই সময়কার 370 যখন লাগু ছিল এবং 35 যখন লাগু ছিল। তার পরবর্তী যেহেতু 70 বছর ব্যাপী সেখানকার লোকেদের দাবি ছিল যে এই ধারাগুলোকে উঠিয়ে নিয়ে তাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চলকে তকমা দেওয়া, সেটা পরবর্তীতে 2019-এ সেটা লাগু হয়। ঠিক আছে, এবং সেখানেই সেই 6th শিডিউলের কথা উল্লেখ করা হয় যে 6th শিডিউল লাগু করা হবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত সরকার কার্যকরী করেনি। সুনাম ওয়াংচুর যে এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা, ক্লাইমেট নিয়ে যে তার আন্দোলন, সরকারের কাছে যে দাবি যে পরিবেশকে ঠিক রেখে সমস্ত রকম কাজ করা, কেন বর্তমানে যে কাজকর্ম হচ্ছে সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে পরিবেশকে ঠিক রেখে কাজ করার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, সেখানকার যে গ্লাসিয়ার মানে বরফ পরবর্তী সময়ে দেখাই যাবে না। সেটা শুধু কিন্তু লাদাখের জন্য যে খারাপ সময় চলে আসবে তা নয়, লাদাখ সহ সমগ্র যে বিশ্বের লোকেদের কাছেও সেটা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি একটা ক্ষতির সম্মুখীন হবে সমগ্র বিশ্বব্যাপী লোকের প্রায় 1/3 বলতে পারো লোক এই সমস্যার সম্মুখীন হবে। তো এই জন্য আমাদের সকলকেই সজাগ হতে হবে আমাদের পরিবেশকে নিয়ে। পরিবেশ এমন একটা জিনিস, পরিবেশকে নিয়ে যদি আমরা কাটাছেঁড়া করি তাহলে কিন্তু পরিবেশও আমাদেরকে ছেড়ে কথা বলবে না। তো সেজন্য ওয়াংচুরও দাবি যে তাদের পরিবেশকে রক্ষা করেই যেন সমস্ত কিছু করা হয়, পরিবেশকে কোনো রকম যেন ক্ষতি করে। কারণ এখন বর্তমানে গ্লাসিয়ার গলে যাচ্ছে এবং কৃত্রিমভাবে গ্লাসিয়ার তৈরি করে সেই অভাবকে মেটানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে যে গ্রাউন্ড ওয়াটার লেভেলও নিচে নেমে গেলে পরে তখন এই কৃত্রিমভাবে গ্লাসিয়ার তৈরি করে সেটাকে মেকআপ করার সম্ভব হয়ে উঠবে না। তো দেখো এখানে কি বলছে, ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমে আফটার মেনি মিটিং, এটা সোনাম ওয়াংচুক বলেছে, অনেক মিটিং এর পরও সরকার কি করছে, এই যে ব্যাকট্র্যাক দিস প্রমিসেস এন্ড ইজ টকিং দি মাচ ডিলিউটেড ভার্সন অফ হোয়াট ইজ অলরেডি ইন দি কনস্টিটিউশন ফর দি এক্সিট সিচুয়েশন। বারংবার মিটিং করা হচ্ছে, বারংবার মিটিং করা সত্ত্বেও সরকার বর্তমানে সেটাকে ডাইলেক্ট করছে, মানে সেখান থেকে সরে যাচ্ছে, মানে তার প্রমিসকে মানছে না, কার্যকরী করছে না। সো হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াই ডিড দে চেঞ্জ দেয়ার মাইন্ড। তো সোনাম ওয়াংচুক দাবি, কেন সাডেনলি মানে হঠাৎ করে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল, তাদের যে লাদাখ নিয়ে তাদের সরকারের যে একটা সদিচ্ছা ছিল সেই দিকে পরিবর্তন কেন নিয়ে এসেছে, পরিবর্তন কেন দেখা দিচ্ছে, কেন সদিচ্ছা দেখা দিচ্ছে না এই লাদাখকে নিয়ে উন্নয়নের দিকে, এবং লাদাখের ক্লাইমেট নিয়ে কেন সরকারের এখনো এরকম উদাসীনতা। ওয়াংচুক এটাই বলেছে। এবং ওয়াংচুক এও বলেছে, পয়েন্ট আউট দ্যাট দি ভারতীয় জনতা পার্টিকে পয়েন্ট আউট করে বলেছে যে বর্তমানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট had mentioned the protection of Ladakh under the 6th schedule in their manifestos 2019 লোকসভা ইলেকশন and 2020 লাদাখ হিল কাউন্সিল পোস্ট। তো আমি যেটা আগেই বললাম যে 2019-এ যে লোকসভা ইলেকশন এবং লাদাখের হিল কাউন্সিল পোল যেটা 2020-তে হয়েছিল, তো সেখানে কিন্তু বর্তমান যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার রয়েছে তারা কিন্তু ম্যানিফেস্টোতে বারবার করে উল্লেখ করেছিল এটা
2019 এবং 2020 পরে লাগু হবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি এবং সরকার এটা নিয়ে এখন আর কোনো কথাও বলছে না। এবং বর্তমানে যে তিনি আন্দোলন করছেন এবং 18 দিন ক্রস হয়ে গেছে, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি বা কোনো সরকারি মিনিস্টার, কেন্দ্র সরকারের বর্তমান মিনিস্টার কিন্তু তার সাথে গিয়ে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেননি। তো এটা একটা খুবই চিন্তার বিষয়। সরকারের উচিত ইমিডিয়েটলি সেখানে গিয়ে এই নিয়ে আলোচনা করা এবং তাকে অনশন থেকে ওঠানো। কেননা তোমরা দেখতেই পারলে তার শরীরের অবস্থা খুব ভালো না এবং সেখানে ওয়েদারও এখনো -8, -12, -15-20ও চলে যায় রাতের বেলা। তো আমাদের যখন ঠান্ডা পড়ে, আমরা বেঙ্গলি থেকে বলছি, যখন -7, -10 হয়, আমাদের এখানে তো ওরকম হয় না, আমাদের এখানে 10, 8 যখন হয় ওয়েদারের ডিগ্রি, 10 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, তখনই আমাদের যে অবস্থা হয়। তো সেখানে এখানে -8, -12, খোলা আকাশের নিচে এরকম, তার সাথে আরো যে জনগণ রয়েছে তারাও কিন্তু সাফার করছে। তো শুধু যে তাদের জন্য নয়, এটা কিন্তু আমাদের সামগ্রিক, তার যে আন্দোলন, সে কিন্তু সামগ্রিকভাবে ভালোর দিকে লক্ষ্য করে আন্দোলনটা করছে। তো সরকারের উচিত সেই দিকে লক্ষ্য রেখে তার পাশে গিয়ে দাঁড়ানো এবং এই বিষয় নিয়ে আলোচনা করা। ঠিক আছে, সরকার উচিত। এই প্রোটেস্ট তিনি লিডারশিপ করছেন ওয়াংচু, তো লাদাখকে স্টেটহুডের তকমা নিয়ে আসার জন্য। কেননা স্টেটহুড হলে কি হবে, সেখানে আরেকটি সরকার গঠন করবে, রাজ্য সরকার গঠন হবে। ফলে কি হবে, তাদের যে সেখানকার যে দাবি দেওয়া, সেখানে সরকারের কাছে সরাসরি, সেখানকার লোকাল সরকারের, স্টেট সরকারের কাছে সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হবে। যেহেতু জম্মু এবং কাশ্মীরেও কিন্তু ইউনিয়ন টেরিটরি এবং সেটা কিন্তু লেজিসলেচারের আওতায় নিয়ে আসা হয়েছে, তাই লেজিসলেচারের ক্ষমতা দেওয়া আছে, কিন্তু লাদাখকে দেওয়া হয়নি। কিন্তু লাদাখকে তাদেরও দাবি যে তারাও যেন এই লেজিসলেচারের ক্ষমতা পায় এবং তারা এর সুবিধা যেন গ্রহণ করতে পারে ইউনিয়ন টেরিটরির পাশাপাশি। তাহলে কি হবে, কেন্দ্র সরকারও থাকবে, রাজ্য সরকারও থাকবে। এখন বর্তমানে কি হচ্ছে, কেন্দ্র সরকার এখান থেকে এই যে তাদের যে আন্দোলন, সেখান থেকে অ্যাভয়েড হচ্ছে, তাদের কাছে সরাসরি এই আওয়াজ যাচ্ছে না। কিন্তু যদি রাজ্য সরকার থাকে, তাহলে রাজ্য সরকারের মাধ্যমে কিন্তু সেখানে যাওয়া সম্ভব হবে ইজিলি, কোনো আন্দোলনের মাধ্যমে বা কোনো কথোপকথন তাদের সামনে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখানে আরো কারণ দেখো, রিজন বিহাইন্ড দি গভর্নমেন্টস ইউ-টার্ন spectacular. Wangchu said his goal was to make the voices of Ladakh's people heard. মানে লাদাখের জনগণের আওয়াজই তিনি সামনে নিয়ে আসছেন। লাদাখের যে সাধারণ জনগণ রয়েছে, তাদের কথাই তিনি আন্দোলন করে বলছেন। কিন্তু এটা দেখো, ভাবতে হবে, তিনি কিন্তু কোনো ভায়োলেন্স করছে না। ঠিক আছে, ভায়োলেন্স করছে না এবং আন্দোলন করছে সাইলেন্টলি। ঠিক আছে, কিন্তু তার এই 21 দিনের যে ফার্স্ট, সেটা নিয়েও আলোচনা করবো, কেন তিনি এই 21 দিনকে রেখেছেন। তবে দেখো, এখানে আমরা এইটা আগে জেনে নিই যে সো দ্যাট দি প্রেশার অফ দি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মাইনিং লবিজ দি নিউট্রালাইজড অ্যান্ড দি গভর্নমেন্ট ক্যান টেক এ ফেয়ার ডিসিশন। বর্তমানে কি হচ্ছে, যে যদি বড় বড় কোম্পানিগুলো সেখানে যাচ্ছে, গিয়ে উন্নয়নের নামে সেখানে মাইনিং করছে, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল কাজকর্মের জন্য মাইনিং এর প্রয়োজন হচ্ছে এবং রোড তৈরি করতে পাহাড়কে সেখানে ল্যান্ড মাইনের মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে পাহাড় খনন করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেখানে ক্লাইমেটের প্রতি একটা, প্রকৃতির প্রতি একটা, প্রকৃতিকে ডিস্টার্ব করা হচ্ছে। ফলে কি হচ্ছে, সেখানে গ্লাসিয়ারও দিন যাচ্ছে, গলে যাচ্ছে। ফলে সেখানকার ক্লাইমেটের প্রতি একটা বড় আঘাত আসছে। সেটা তারা কিন্তু সেখানকার লোকাল পিপল বুঝতে পারছে। তো তারা এটাই চাচ্ছে যে তাদের ফিউচার প্রজন্ম যেন এই একই রকম পরিবেশ যেন উপভোগ করতে পারে, তারা যেন সাফার না করে। দেখো, বর্তমানে যে পরিস্থিতি, ডেভেলপমেন্ট হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে ডেভেলপমেন্ট হচ্ছে, বর্তমান সরকার ডেভেলপমেন্ট করছে, খুব ভালো। কিন্তু ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখতে হবে। কারণ দেখো, রাস্তাঘাট উন্নত হচ্ছে, এটা বলা বাহুল্য, বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু রাস্তাঘাট যখন উন্নত হচ্ছে, চওড়া হচ্ছে, পূর্বে যে রাস্তা ছিল, তো সে তার পার্শ্ববর্তী এলাকায় অনেক গাছ ছিল, সেগুলোকে কাটা হচ্ছে। কিন্তু বর্তমানে কিন্তু সেই গাছগুলোকে যদি পুনরায় নতুন করে গাছ লাগানো না হয়, তাহলে কিন্তু সেটা পরিবেশের প্রতি বড় ইফেক্ট পড়বে। আমরা বুঝতে পারছি, আমাদের পার্শ্ববর্তী এলাকায় রাস্তার উন্নয়নের ফলে যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে, তার ফলে যে টেম্পারেচার বর্তমানে হাই হয়, গরমের দিনে থাকা একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো শুধু যে পাহাড় সেটাও না, আমাদের প্রচুর পরিমাণ গাছও লাগাতে হবে। বন জঙ্গল কমে যাচ্ছে, বনের সংখ্যাও কিন্তু প্রচুর, গাছ নির্বিচারে কাটা হচ্ছে, বন জঙ্গল কমে যাচ্ছে। ফলে সেখানকার যে বন্য প্রাণীর
জীবনেও এফেক্ট হচ্ছে। তো আমরা মানুষ বলে আমরা কি করছি, আমরা আমাদের মনে যা আসছে তাই করছি। প্রকৃতির কথা ভাবছি না, প্রকৃতির যে বন জঙ্গলে যে বন্যপ্রাণীর কথাও ভাবছি না, জলের নদী নালার কথা ভাবছি না। নদী নালাও দীর্ঘদিন এখন প্লাস্টিকের ব্যবহার খুব বেড়ে গেছে, ফলে অনেক নদী তাদের গতিপথ হারাচ্ছে, অনেক নদী মরে যাচ্ছে, সেখানকার যে নদী জলজ জীবন সেখানেও কিন্তু এফেক্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বাস্তুতন্ত্রের একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। এর ফলে শুধু যে সেগুলো ক্ষতি হবে সে না, সেগুলোর এফেক্ট কিন্তু পরবর্তীতে আমাদের ফিউচার জেনারেশন বা আমরাও ফেস করতে পারবো, সেটা খুব দূরে নয়। সেটা কিন্তু আমাদের পরিবেশ যে চেঞ্জ হচ্ছে সেটা আমরাও বুঝতে পারি, সাধারণ লোক যারা প্রকৃতির সাথে যুক্ত এবং সেই জিনিসগুলোকে রিয়ালাইজ করে তারা বুঝতে পারে। সেরকমই লাদাখের যে লোকাল পিপল তারাও বুঝতে পারছে যে তাদের প্রকৃতির উপর যে অ্যাটাক হচ্ছে সেটা খুব ফিউচার প্রজন্মের জন্য খুবই একটা ভয়ঙ্কর অন্ধকার দিক নিয়ে আসছে। তো এটা সরকারেরও ভাবা উচিত এবং রিসেন্টলি ইমিডিয়েটলি সেখানে গিয়ে তাদের যে দাবি দাবা শুনে আলোচনার মাধ্যমে সেটাকে সলভ করা উচিত। তো এই অ্যাক্টিভিস্ট এক্সপ্রেসড এনভায়রনমেন্টাল কনসার্ন সারাউন্ডিং হিমালয়াস অ্যান্ড সেই ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন এক্সপ্লয়টেশন মাউন্টেন্স বাই সেটিং আপ ড্যামস অ্যান্ড মাইনিং। সেখানে বাঁধ এবং মাইনিং করার ফলে সেখানকার মাউন্টেনিং এর যে পরিবেশ প্রকৃতি সবগুলোকেই একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটাই বলেছে। আমরা বিশ্বাস করি উই আর হেল্পিং দি গভর্নমেন্ট, আমরা সরকারকে সাহায্য করছি। সো উই অ্যাপিল, আমরা সরকারকে বলছি ইউ টু ফ্রম লাদাখ সাপোর্ট গ্রুপ ইন ইয়োর ওন সিটিজ টু সাপোর্ট নেচার। তো বলছে যে সরকার শহরে যারা রয়েছে তারা তারাও যেন সাধারণ জীবনযাপন করে, প্রকৃতিকে নিয়ে যেন বাঁচার চেষ্টা করে। ফলে কি হবে, তারা যদি সিম্পল জীবনযাপন করে এবং প্রকৃতিকে সাপোর্ট করে, এর ফলে কি হবে, হিমালয়কেও ইনডাইরেক্টলি সাপোর্ট করবে, ঠিক আছে, এবং সেখানকার লোকদেরও সাপোর্ট করতে পারবে। তো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী এলাকার দিকে চিন্তা করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেখানকার ক্লাইমেটও অটোমেটিক্যালি হেল্প হবে ক্লাইমেটের, এবং সেখানকার লোকেদেরও হেল্প হবে। এটাই বলতে চেয়েছে। মানে শহরের লোকেদেরকে সিম্পল জীবনযাপন করতে হবে। আমরা শহরের লোকেরা কি করি, খুবই লাক্সারি জীবনযাপন করতে গিয়ে, যেমন এসি একটা কিন্তু ঘরের ভিতরে যখন থাকে আমাদের শরীরে খুবই আরাম প্রদান করে, কিন্তু দেখা যায় যে সেখান থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা খুবই ক্ষতিকর, সেটা আমাদের ওজোন লেয়ারকে ক্ষতি করছে। তো এই দিকে ভাবতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকেই বারবার কথা বলছে সোনাম ওয়াংচুক। তো এই যে 21 দিনের যে 21 দিনের যে ক্লাইমেট ফাস্টের কথা বলা হয়েছে, কেন 21 দিন তিনি ক্লাইমেট ফাস্ট করছেন? গান্ধীজি, আমাদের মহাত্মা গান্ধী, আমরা সবাই জানি মহাত্মা গান্ধী যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তো স্বাধীনতার আন্দোলনের জন্য তিনি কিন্তু 21 দিনের তারও এই অনশন ছিল। তো তাকে অনুসরণ, এই সোনাম ওয়াংচুক তাকে অনুসরণ করেন এবং এই সোনাম ওয়াংচুক তাকে অনুসরণ করেই তার এই 21 দিনে ফাস্ট করছেন। কিন্তু তার কিন্তু এটাই লাস্ট নয়, এই 21 দিন হওয়ার পরেও কিন্তু যদি সরকার না শোনে, এরকম সেভারেল আরো বিভিন্ন স্টেপে 21 দিন করে কিন্তু তিনি এরকম আন্দোলন চালিয়ে যাবেন। তো সরকারের ইমিডিয়েটলি সেখানে যাওয়া উচিত, সরকারের প্রতিনিধিকে পাঠানো উচিত যদি সরকারের উচ্চ স্তরে না যেতে পারে। তো মেইন স্ট্রিম মিডিয়াও সেখানে যাওয়া উচিত, কারণ এখনো পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়া সেইভাবে কভার করছে না। মেইন স্ট্রিম মিডিয়া গিয়ে এই জিনিসগুলোকে কভার করা উচিত। এখনো পর্যন্ত ইউটিউবেরই ছোট ছোট নিউজ চ্যানেল, ইউটিউবেরই যে এডুকেশনাল চ্যানেল তারা কভার করছে। তো বেশি বেশি যখন মেইন স্ট্রিম মিডিয়া কভার করবে, আমরা যতটুকু আমরা এডুকেশনাল চ্যানেল যতটুকু কভার করতে পারছি তো আমরা করছি, আমরা এইসব নিয়ে আলোচনা করছি। মেইন স্ট্রিম মিডিয়াকে গিয়ে এইসব টপিককে তুলে পড়ে এবং যে কেন্দ্র সরকারকেও কাছে পৌঁছে দেওয়ার এটা একটা মাধ্যম হয়ে যাবে। তো আমাদের সবাই যারা ইউটিউব চ্যানেল করছো তাদেরকেও আমার দাবি যে তোমরা ওই বিষয় নিয়ে কভার করো এবং বেশি বেশি করে ভিডিও বানাও, যাতে এই টপিকটা তার কাছে, কেন্দ্র সরকারের কাছে পৌঁছায় এবং সেরকম তারা কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবে। বর্তমানে যে সেখানে যে আন্দোলন চলছে অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে কোনো ক্ষয়ক্ষতির কোনো তারা করছে না, এটাকে সাপোর্ট করা যায়। এটাকে অবশ্যই পরিবেশকে নিয়ে যে ভাববে তাকে তার সাথে অবশ্যই থাকা উচিত, ঠিক আছে। তো আজকে এই টপিকটা এখানেই ছিল। তো আশা করি তোমাদের ইনফরমেশন দিতে পারলাম। তো পরবর্তী আবার নেক্সট ভিডিওতে যদি এটা নিয়ে আরো কিছু আপডেট আসে তো সেটা নিয়েও আলোচনা করব। তোমরা থাকো আমাদের চ্যানেলের সাথে
এবং যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তা ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবে, ঠিক আছে? মানে বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে এটা পৌঁছায়। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।